সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। চলমানে আমরা আলাপ করে থাকি চলমান ঘটনাবলী নিয়ে, সমসাময়িক ঘটনা, রাজনৈতিক বিষয় এবং অরাজনৈতিক বিষয়, প্রায় সব কিছু নিয়ে। চলমানে যারা আসেন তারা আমাদের পরিচিত মুখ এবং তারা কথা বলেন। আমরা চাই তারা মন খুলে কথা বলবেন, কেননা এই কথা বলার মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি নির্মিত হয় এবং আমাদের মধ্যে সম্পর্ক পুনর্নবায়িত হয় এবং আমাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। আর সে কারণে আজকে যে দুজন আমাদের মধ্যে আছেন সেই দুজনের সঙ্গে চলুন পরিচিত হই। আছেন অতিথি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। তিনি অত্যন্ত বিখ্যাত একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, কিন্তু টেলিভিশনে দীর্ঘ সময় আপনি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করেছেন, কিন্তু তারপরে এখন বেশি পরিচিত এই রাজনৈতিক আলাপের জন্য, ঝগড়াঝাটির জন্য। হ্যাঁ, সাধারণ সম্পাদক G9 তিনি, এবং তার পাশে আছেন সারোয়ার তুষার। আমাদের দুজনের নামে তুষার আছে, তুষাররা হয়তো একটু বেশি কথা বলে। তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং আপনার সুনাম আছে যে আপনি খুবই যৌক্তিক কথা বলেন এবং আপনি তথ্য ছাড়া কথা বলেন না। আপনার উপস্থাপনা থেকে বড় হয়েছি। এবং যারা এই মুহূর্তে চলমান দেখছেন, আপনারা তো দেখছেনই, আর যদি আপনাদের কোনো বন্ধু থাকেন যাদের সামনে টেলিভিশন নেই কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ আছে, তাহলে তাদেরকে জানিয়ে দিন চলমান দেখা যায় ইউটিউবে এবং ফেসবুকে। ফেসবুকে দেখতে চাইলে দেখবেন @নেক্সাস টেলিভিশন, না, ফেসবুকে দেখতে চাইলে দেখবেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়, আর ইউটিউবে দেখলে দেখবেন @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়। আমার নিজেরও মাঝে মাঝে ভুল হয়ে যায়, এবং এই যে ভুল শুদ্ধ সবকিছু মিলিয়েই তো রাজনীতি সামনের দিকে আগায়। আজকের বিষয় রেখেছি আমরা সংসদের কক্ষ এবং পক্ষ। সাধারণত আপনাকে দিয়ে শুরু করি। আজকে উচ্চকক্ষ হবে আমরা জানি, কেননা উচ্চকক্ষের বিষয়ে একমত হয়েছিল ঐকমত্য কমিশনে প্রায় সকল রাজনৈতিক দল, এবং একই সঙ্গে আমরা এটাও আশা করছি যে সংসদে নারী সদস্যরা নির্বাচিত হবেন, যেটি সংরক্ষিত নারী আসনে। তার মানে আরো 150 জন সংসদের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিকে আমরা পাবো। কিন্তু কবে পাবো? কারণ বিরোধী দল অস্থির হয়ে উঠেছে। তারা বলছেন যে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দেরি করছেন, এবং গণভোটের বিষয়ে সরকারের এক ধরনের ডিলি ড্যালিং আছে, মানে তারা সময় ক্ষেপণ করছেন। তারা বলতে চাইছেন প্রকারান্তরে যে সরকার আসলে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গণপরিষদ, যেখানে সংবিধান বদল হবে, সেটা করতে চাইছেন না, কারণ তারা শপথ নেন নাই। এরকম নানান অভিযোগে তারা এরকমও বলেছেন যে ঈদের পরে তারা কঠোর হবেন, তারা ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। এবং আপনি হাসছেন, তার মানে নিশ্চয়ই এখানে করে একটা ব্যাপার আছে। আপনার কি মনে হয়, আসলে কি রাজপথ গরম করতে পারবে বিরোধী দল? প্রথমে ব্যাপারটা বলি, বিএনপি আর জামাত ইসলাম দীর্ঘদিন একসঙ্গে জোট করেছে, আন্দোলন করেছে তো সরকারের বিরুদ্ধে। ফলে তারা ঈদের পরের কর্মসূচিতে সবসময় আগ্রহী ছিল বলে এটা একটা রসিকতার বিষয় হয়ে গেছে যে ঈদের পরে। ফলে বিএনপি তো এখন সরকারে, তো তাদের পার্টনার জামাত বিরোধী দলে আছে, তারা ওই ঈদের পরে পড়ে আছে, এই জন্য হাসছিলাম। আর উচ্চকক্ষ কেন হচ্ছে না, কেন দেরি হচ্ছে, এটা আমার মনে হয় যে প্রথমে আমার ওপিনিয়ন, টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশে উচ্চকক্ষ খুব প্রয়োজন আছে কিনা এটা নিয়ে আবার আলোচনা হওয়া দরকার। উচ্চকক্ষ যদি প্রয়োজন মনে করে, যে কারণে বিএনপি উচ্চকক্ষ চেয়েছিল যে এইখানে কিছু নিম্নকক্ষে তো মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসে সবাই, সেই ভোটারদের প্রতি শ্রদ্ধা রেখেও অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় যে এখানে নানান ইকুয়েশনে ঠিক ল মেকার হিসেবে বা আইন প্রণেতা হিসেবে যথেষ্ট উপযুক্ত নয় এমনরাও জনগণের রায় নিয়ে তারা নির্বাচিত হয়ে সংসদে চলে আসেন। সেখানে টাকা কখনো ফ্যাক্টর হয়, মাসলম্যান কখনো ফ্যাক্টর হয়, তার প্রভাব বলায়, অথবা দীর্ঘদিন ধরে তিনি মাঠে ঘাটে রাজনীতি করছেন, ফলে পপুলার। এখন মাঠে ঘাটে রাজনীতি করছেন, পপুলার এবং প্রো পিপল তিনি নেতা, এইটা এক জিনিস, আর সংসদে এসে আইন প্রণয়নে এটা বুঝে ভূমিকা রাখা কিন্তু তুষার ভাই অন্য জিনিস। ফলে গণতন্ত্রের এই দুর্বলতার কারণে নিম্নকক্ষে বাংলাদেশে যে ধরনের এমপিরা আসেন, তাতে কারো মোটিভ থাকে ব্যবসা, কারো মোটিভ থাকে ওই স্থানীয় সরকার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়ে ওইখানে কাজ করা, ঠিক আইন প্রণয়নের যোগ্যতার সাক্ষ্য রাখা না। সে কারণে বিএনপি এরকম একটা ধারণা পোষণ করেছিল যে বা যারা এইভাবে নির্বাচনী প্রতিযোগিতায় এমপি হয়ে আসতে পারেন না, কিন্তু তাদের মেধা, অভিজ্ঞতা, জ্ঞান চর্চা আইন প্রণয়নে জাতীয় সংসদে দেশের জন্য এবং মানুষের জন্য উপকারে আসতে পারে, বা কোনো কোনো জনগোষ্ঠীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী যারা নির্বাচন করার ওই কালচারের মধ্যে ঢুকতে চায় না বা পারে না, এদেরকে উচ্চকক্ষে আনলে নিম্নকক্ষকে তারা
পরামর্শ দিয়ে আলোচনা করে তর্ক বিতর্ক করে সহযোগিতা করবে সঠিক আইন প্রণয়নে। নিম্নকক্ষ বাধ্য না উচ্চকক্ষেরটা শুনতে, শুধুমাত্র আপনার ওই সংবিধান সংশোধন আর হচ্ছে অনাস্থা ভোট বোধহয়, এই দুইটা ছাড়া আর বিশেষ কোথাও বাধ্য নয়। কিন্তু তারপরও তাদের পরামর্শটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটাই ছিল বিএনপির মোটিভ আমি যতদূর জানি যখন প্রস্তাবনা আনে। পরে যখন এটা নিয়ে আলোচনা আসলো পিআর সিস্টেম, তখন দুই পক্ষ হয়ে গেল। কারণ কেউ বলছিল সরাসরি পিআর হবে আর বিএনপি আবার বলছিল আসন প্রাপ্তির ভিত্তিতে হবে। এখন যেহেতু উপরে আবার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দরকার, যে 51টা হলেই হবে, শুধু সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বড় একটা বাধা হয়ে উঠতে পারত। তো এখন বিএনপি যেহেতু একাই 2/3 মেজরিটি, ফলে সেই বাধাও আর থাকছে না। ফলে এইখানে পিআর বা আসন প্রাপ্তির সাপেক্ষে কোনটা হবে সেটাও এখন বড় বিতর্ক হওয়া উচিত নয়। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে আবার যে সরকারের মোটিভ কি। ধরেন আমি খোলামেল মনেই বলি একটু, যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের যে তালিকাটা আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের যে তালিকাটা দেখলাম, সেই বিবেচনায় ওই রকমই হয়তো হবে যে দলের অনুগত এবং তাদের জন্য পারপাস সার্ভ হবে এমন ব্যক্তিদেরকেই উচ্চকক্ষে নিবে। তারপরও এখানে একটা কোয়ালিটি থাকবে, এটা আমার বিশ্বাস। সেই বিবেচনায় এটা যত দ্রুত নিবে তত দ্রুত সংসদ প্রাণবন্ত হবে এবং যেসব আইন প্রণয়ন হতে যাচ্ছে বা হবে সেখানে এরা ভূমিকা রাখতে পারবে। যত আলোচনাটা অনেক স্ট্রং, অনেক ইলাবোরেট হবে উচ্চকক্ষ থেকে আমরা আইনগুলি সম্পর্কে বেশি ধারণা পাবো। সেই কারণে এটা দ্রুত করার দরকার। কিন্তু সমস্যা হয়ে গেছে গণভোটে বলেছে এটা পিআর পদ্ধতিতে হবে, মানে ভোট প্রাপ্তির অনুপাতে হবে, ভোট প্রাপ্তির মানে পার্সেন্টেজের ভিত্তিতে হবে। কিন্তু বিএনপি তাদের ইস্তেহারে আবার বলেছে যে তারা উচ্চকক্ষে পিআর পদ্ধতি করবে না, বিএনপিকে আসন প্রাপ্তির ভিত্তিতে। কারণ বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নের সময় তাদেরকে বিশেষ একটা অপকৌশলে, বিএনপির ভাষায় অপকৌশল বা আপনাকে কৌশলও বলতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকারের কৌশল বা অপকৌশলে তাদেরকে সই করার মতো বাধ্য করবার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কারণ বিএনপি যখন সই না করে তাহলে তাদের উপর লেপ্টে দেওয়া হচ্ছিল একটা কালিমা যে তারা সংস্কার চায় না, সংস্কার বিরোধী। অথচ বিএনপি সংস্কার সবার আগে চেয়েছে। বিএনপি যে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের যে কৌশল নিয়ে বই প্রকাশ করে ব্যাপক আলোচনা করেছে সারা দেশে, এটার কোনো দল করেনি। এর আগের একটা অনুষ্ঠানে তুষারের সঙ্গে বসায় আমি বলেছিলাম যে সংস্কার একটা যুক্ত বর্ণ তো একটু কঠিন বানান। বিএনপি যখন সংস্কার নিয়ে আলোচনা তুলে বই প্রকাশ করে সারা দেশব্যাপী প্রচারণা করছে, তখন এই যারা এখন সংস্কার নিয়ে বেশি লাফায় তাদের অনেক নেতারা হয়তো ওই সংস্কার বানানো পারতো না। সেই বিএনপিকে বলে দিচ্ছে সংস্কারের বিরুদ্ধে। তখন বিএনপি তখন ওই অবস্থায় নোট অফ ডিসেন্ট সহ কিন্তু সই করতে বাধ্য হলো। বিএনপি এটাও বলেছিল যে তারা প্রতারিত হয়েছে, কেননা যে সনদে তারা স্বাক্ষর করেছে আর জুলাই আদেশে যেভাবে গণভোট হয়েছে দুইটার মধ্যে তফাৎ আছে, কেননা নোট অফ ডিসেন্টের বিষয়গুলি গণভোটে এইভাবে যাওয়ার কথা ছিল না। তুষার ভাই, আপনার মনে আছে না যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে সব বিষয়ে যেই দলগুলো একমত হবে ন্যূনতম ওটুকু নিয়েই আমরা গণভোটে যাব এবং সংস্কারে যাব, বাকিগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে দিবে। এবং কি ডক্টর আলী রিয়াজও কিন্তু একই কথা বলেছেন। তাহলে তারা তাদের কথা থেকে সরে কার প্ররোচনায়, কার দ্বারা ব্যবহৃত হয়ে তারা বিএনপিকে এরকম একটা জায়গায় এনে মানসিক দূরত্ব তৈরি করলো। এখন এইটা বিএনপিকে যদি গণভোটকে এক বাক্যে হ্যাঁ বলে দেয়, তাহলে বিএনপির যেগুলো ইস্তেহারে বলেছে আমরা নোট অফ ডিসেন্ট মানব না, সেই প্যাকেজ প্রোগ্রাম হিসেবে সব মেনে নিতে হয়। এবং জনগণকে তো বিএনপিকে ভোট দিয়েছে তাদের ইস্তেহার দেখে, এই গণভোট দেখে তো বিএনপিকে ভোট দেয়নি। তাহলে ইস্তেহারে তো তারা স্পষ্ট করেছে যে এই আমরা করব, এই করব না। এই জায়গায় একটা গিট্টু লেগে আছে তুষার ভাই। এই গিট্টুটা ছাড়াতে হইলে এখন রাজনৈতিক সমস্যা, এইটা একটা পলিটিক্যাল টাই বা রাজনৈতিক গিট্টু। এই রাজনৈতিক গিট্টু সারাইতে হইলে সব দলের রাজনৈতিক আলোচনা করতে হবে এবং আমার ধারণা আলোচনায় সবাইকে ওই জায়গায় আগে পৌঁছতে হবে যে সবাই একমত হয়েছি যে অংশটুকুতে, চলেন আমরা ওইগুলো নিয়ে আগে। তুষারের কাছে যাই, আমরা বেশ একটা বিশদ ব্যাখ্যা পেয়েছি যে বিএনপির অবস্থাটা, কিন্তু একটা প্রস্তাবও পেয়েছে যে রাজনৈতিক দলগুলিকে আবার বসতে হবে। তাহলে তো আবার সে ঐকমত্য কমিশনের মতো, যদিও এবার অল্প রাজনৈতিক দল বসবে যারা সংসদে আছে বা
হয়তো প্রধান রাজনৈতিক দলগুলি সংসদের বাইরে থাকতো। সারার তুষার, এই যে সায়ন্ত যা বললেন এই বিষয়ে আপনার মতামত কি? আসলে কি বিএনপিকে চাপ সৃষ্টি করে সই করতে বাধ্য করা হয়েছিল, এবং এটা কি ঠিক যে যেভাবে কথা হয়েছিল ঠিক সেইভাবে গণভোটটা হয় নাই? কেননা নোট অফ ডিসেন্ট ছাড়াই তো গণভোটে যাওয়ার কথা ছিল, কিন্তু নোট অফ ডিসেন্ট আছে যেগুলি সেগুলো ওইভাবে গণভোটে চলে গিয়েছে, সব পয়েন্টই গণভোটে চলে গিয়েছে। আপনাকে ধন্যবাদ। এই কথাটা, এই ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক না। আবার সায়ন ভাই যেটা বললেন যে আবারও বসার যে বিষয়টা, এটা তো এখন পার্লামেন্টের স্কোপের মধ্যে করা সম্ভব। একটা কার্য পরিষদ আছে সম্ভবত, সকল দল মিলে, সেখানে কিন্তু ঠিক হয় যে কত আগামী সেশনে কত দিনের মধ্যে সেশন শেষ হবে, কত দিনের মধ্যে আমরা আসলে কি কি প্রশ্ন আলোচনা করবো, যেমন যে 42 ঘন্টা 50 ঘন্টা, এগুলো কিন্তু ওখানে আলোচনা হয়। ফলে সেটা ওইখানে আলোচনা হতে পারে, এবং সেখানে তো সব বড় মানে 3টা পার্টি আকারে আছে পার্লামেন্টে, সেই 3 পার্টি তখন উপস্থিত আছে, সরকারি দল, 2 বিরোধী দল, বাকিরা তো এর বাইরে তো আর কোনো পার্টি আকারে কিন্তু কেউ নাই, মানে এই পার্লামেন্টে আছে আর তো কেউ নাই। আছে, বিএনপির সঙ্গে পার্টির লোগো দিয়ে ইলেকশন করেছে না, তারা নুরুল তো হক মোটামুটি নূর। ধানের শীষে ইলেকশন করেছে, এবং আমি মনে করি ওই পরিষদটাই ঠিক নূর আছে, তো নিজের মার্কা ওই ইলেকশন পরিষদে একটা আলোচনা হতে পারে আর কি। না, সে তো এই সরকারের মন্ত্রী আর কি, মানে সরকার পক্ষ তো আছে, যাই হোক, ওইটা বড় বিষয় না। আলোচনা জোট, সরকারের একটা জোট আছে, কয়েকটা পার্টি আছে। হ্যাঁ, আলোচনা হলে এটা ভালো, কিন্তু আলোচনার আগে যেমন যেটা বারবার একটা কথা বিএনপির পক্ষ থেকে, মানে বিএনপির পক্ষে যারা এসে কথা বলেন তারা যেটা বলেন যেটা বিএনপি সাইন করেছে আর যেটা পরবর্তীতে এসছে দুটো এক না, এই কথাটা কিন্তু ঠিক না। যেটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আমরা সংস্কার নিয়ে কথা বলবো না, যে জুলাই সনদ যে ডকুমেন্টটা, এটাতে একটা কোনো কমা মানে এদিক সেদিক হয়েছে, যদি কেউ প্রমাণ কথা করতে ছিল পারে। যে নোট অফ ডিসেন্ট যেগুলিতে আছে সেগুলি যাবে না আর কি জুলাই গণভোটে। সনদ আর বাস্তবায়ন আদেশ দুইটা ডিফারেন্ট ডকুমেন্ট, দুইটাকে আমাদের ডিফারেন্টলি আলোচনা করতে হবে। সনদ আপনি করেছেন, এবার এই সনদ আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এই জিনিসটাও ওই কমিশন আলোচনা হয়েছে। বিএনপি সেখান থেকে ওয়ার্কআউট করে নাই, বিএনপি সেখানে খুব ব্যাপকভাবে মানে সে ব্যাপারেও মতামত দিয়েছে যে আমরা যেই কাগজটা বানালাম, যে সমস্ত নীতি নিয়ম ঢোকালাম, এটা এখন আমরা কিভাবে বাস্তবায়ন করবো, এটা নিয়েও কিন্তু বেশ 15-20 দিন আলোচনা হয়েছে, মানে 15-20টা বৈঠক লেগেছে। সেখানে সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যগুলো আপনি দেখেন, আমি এটা দরকার হলে বাজিয়ে শোনাতে পারবো, 5 অক্টোবর 9 অক্টোবর উনি কী বলছেন। ওখানে তিনি গণভোট প্রশ্নে, গণভোটটা কিন্তু বেসিক্যালি উনারই কথা ছিল। আমরা কিন্তু গণপরিষদে কথা বলতাম, আপনি জানেন আমরা গণপরিষদে কথা বলতাম, কিন্তু আমরা দেখেছি যে আমরা ছাড়া নট ইভেন বাংলাদেশ জামায়াত ইসলামী তারাও গণপরিষদ চায় না, মোটামুটি সবার প্রেফারেন্স গণভোট। তো আমরা গণভোটটা মেনে নিলাম, এবং সেই মানে গণভোটের মধ্যে দিয়ে তো সেই গণপরিষদ। আচ্ছা, এবার গণভোটে যে প্রশ্নটা সেট করা হলো, এই প্রশ্নের মধ্যে দেখেন কোন জিনিসটা আছে যেটা বিএনপির সাথে খুব বেশি আলাদা। ওখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা আছে, এটা তো বিএনপির 31 দফায় আছে, মানে গণভোটের প্রশ্নের মধ্যে। তারপর আছে আপনার ওই যে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান, বিএনপির আপত্তি মূলত দুটো জায়গায়, একটা হলো প্রতিষ্ঠানের নিয়োগ এবং অপসারণ বিএনপি তার মতো করে করতে চায়, যেটা নিয়োগের প্রক্রিয়া, হ্যাঁ প্রক্রিয়া, রাইট। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপার হাউসে পিআর থাকবে, এটা হচ্ছে যদি আমি আরো প্রিসাইজ, পিআরটা ভিন্ন ভিন্ন হবে। এক পক্ষ চেয়েছে যে সেখানে মোট ভোটের যে পার্সেন্টেজ, না মানে আমরা পিআর বলতে পার্সেন্টেজ অফ ভোটটাকে পিআর হিসেবে আমরা বুঝি, যে যত বেশি আসন আপার হাউসে তত বেশি আসন। হ্যাঁ, বাট ওইটা নারীর আসনে যেভাবে মানে সংরক্ষিত মহিলা আসনের মতো আসন ভিত্তিক পিআর আর ভোট ভিত্তিক পিআর মানে বিএনপি চায়, আর আমরা বলেছি যে ওই যে পার্সেন্টেজ অফ ভোটের ভিত্তিতে। এখন আমি যদি একেবারে করে নিয়ে আসি, এই একটা জিনিসই আসলে কি বলে হয় নাই, সমঝোতা হয়নি সবগুলো দলের মধ্যে। এই বাকিগুলো মোটামুটি ইভেন ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নিয়ম, সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস, সেটা তো সনদে নাই। এটা গণভোটে আসে না। আমি যেগুলো গণভোটে এসেছে আমি ওগুলোর কথা বলতেছি। গণভোটে আপনি দেখবেন যে সবগুলো 48টা সংস্কার প্রস্তাব, পরে এগুলোর মধ্যে একেবারে ফান্ডামেন্টাল রিফর্ম হিসেবে 3-4টা জিনিসকে মানে খুব রাইটলি আপনার প্রাতিষ্ঠানিক মানে স্বাধীনতা দরকার, আপনার হচ্ছে পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, এবং আপনার একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার দরকার। এই জিনিসগুলোকেই আসলে গণভোটের মধ্যে নিয়ে আসা হয়েছে। ফলে এইটার নিয়ে যেন আর কখনো, এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সেদিনও রায় হলো একটা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো আমাদের এখানে কখনো এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে, কখনো এটাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ফলে একটা প্রবলেম হয়েছে। এই কারণে এটাকে গণভোটে নিয়ে আসার মাধ্যমে এটা যেন একটা স্থায়ী ব্যবস্থা হয়ে যায়, সে কারণে কিন্তু আনা হয়েছে। এখন মূল জায়গাটা হলো আপার হাউসে পিআর। আপার হাউসে পিআরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিএনপি যাই বলুক, অনানুষ্ঠানিকভাবে তারা যেটা বলে এটা এত আনএক্সেপ্টেবল। তারা বলে যে এর মধ্যে এটা আসলে ভারতের ষড়যন্ত্র, যে এই আপার হাউসে পিআরটা দিতে হবে, মানে দিলে এটা ভারতে কোনো একটা সুবিধা পাবে, এরকম তারা বলতে চায়। এটা যদি নিম্নকক্ষে পিআরের দাবি কেউ করতো তাহলে আপনি বলতে পারতেন, যেটা একসময় ইসলামপন্থী দলগুলো নিম্নকক্ষে পিআরের কথা বলেছে। আমরা কিন্তু তখন খুব স্ট্রংলি বলেছি যে নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষে এখন যেভাবে আছে সেভাবেই ইলেকশন হবে, শুধু মানে উচ্চকক্ষে চাই। কারণ হচ্ছে আপনারা যেগুলো আলোচনা করলেন, যে আইন পর্যালোচনা করা, এমনকি আস্থা ভোট এবং বাজেট ছাড়া
বাকি সব বিলও আপনার আপার হাউসে পাঠাতে হবে, কিন্তু তারা সেটা 2 মাসের বেশি আটকে রাখতে পারবে না। যদি তারা সে ব্যাপারে সিদ্ধান্ত না দেয় তাহলে এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। এবং অন্যান্য বিষয় যে কোনো একটা জিনিস নিয়ে যখন ওখানে কিছু ইনফর্মড পিপল ওখানে থাকবেন এবং তারা যখন আলোচনা করবেন, তখন সেটা যদি নিম্নকক্ষ অ্যাভয়েডও করে বা এড়িয়েও যেতে চায়, পাত্তা নাও দিতে চায়, তবু জনগণের মধ্যে সেটা একটা ইম্প্যাক্ট পড়বে। ফলে এটা নিম্নকক্ষের উপর একটা চাপ। কিন্তু এতে করে কিন্তু নিম্নকক্ষের যে রেগুলার যে অ্যাক্টিভিটিস কোনো রকম কোনো বাধাগ্রস্ত কিছু হচ্ছে না, কিন্তু মোর ট্রান্সপারেন্ট একটা সিচুয়েশনের মধ্যে দিকে আমরা যাচ্ছি। এই জন্যই আপার হাউসে পিআরের কথা এসছে। এখন আপনি যদি আসনের ভিত্তিতে দেন তাহলে এটা আসলে এগেইন এটা প্রাইস পোস্টিং হয়ে যাচ্ছে। কিভাবে? আপনি বিএনপি সরকারে এখন আছে 200+ আসন আছে, তো তারা এই আসনের ভিত্তিতে যদি আপার হাউসে আপনি তাকে সিট বন্টন করেন, সে ওখানেও তার অটোমেটিক্যালি 2/3 ফলে এটা ওই যে বিবেচনায় আপনারা বলছেন যে এটা কোনো কাজে আসবে না, একদম এক্স্যাক্টলি ওইটাই ঘটবে। এই জন্য আমরা বলেছি আইদার আপনি পিআরে করেন, কারণ পিআরে করলে একটা বড় জিনিস হইতো যে আপনি সংবিধান সংশোধনী, যখনই আমাদের দেশের সরকারগুলোর কাছে 2/3 মানে আসন থাকে, তখন তারা সংবিধানে এমন এমন সংশোধনী অতীতে করেছে যেগুলো আসলে মানে দেশের জন্য তো ক্ষতি হয়েছে, ওই দলগুলোর জন্য ক্ষতি হয়েছে। যেমন বাকশাল করার কারণে মানে খুব নির্মম পরিণতি ঘটেছে। ভোট ভিত্তিক পিআরে গেলে এমনও তো হতে পারে যে যে দলের নিম্নকক্ষে কোনো আসন নাই কিন্তু সে তো উচ্চকক্ষে আসন পেতে পারে। পাবে, এটা তো ভালোই। সমস্যা কি? যদি তার 2% ইয়ে থাকে আসন, মানে ভোট থাকে সারা দেশে, তার 2টা লোক ওখানে যাবে, এটা তো বরং এটা তো আরো ভালো, এটা আরো ইনক্লুসিভ হলো। এই ওই যে নিম্নকক্ষে যে আসনের কারণে এনসিপি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সমান সমান পাবে উচ্চকক্ষে, কোনো অসুবিধা নেই, কারণ টোটাল ভোট প্রাপ্তি দুইজনের। হ্যাঁ পাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বরং এটা এই যে অনেক দলের, যেমন ধরেন সিপিবির মতো দলেরও সারা বাংলাদেশে এখন এবার অবশ্য তারা খুব খারাপ করেছে, কিন্তু অন্যান্য সময় আমরা জানতাম যে 1-2% বা 3% ভোট তাদের ছিল। তো সেই 2-3% ভোট নিয়ে তারা অন্তত আপার হাউসে তাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হবে এবং তাদের দৃষ্টিভঙ্গিটাও জনগণ জানতে পারবে। ঠিক আছে, এখন এইটা কিন্তু ধরেন আপনি জোট ভিত্তিক নির্বাচন করেছেন, তো সেইখানে এনসিপির যে ভোট, এটা তো এনসিপির পুরো ভোট না, ওইখানে তো জোটের ভোট আছে, তাহলে কি করে ওইটাকে আপনি পিআরে নিয়ে আসছেন? বিষয় হলো মার্কা কত পার্সেন্ট ভোট পেয়েছে, আপনার মার্কা কত পার্সেন্ট ভোট পেয়েছে। এই যে এই নির্বাচন কমিশন তো এবার এই নিয়মটা করাতে ভালো হয়েছে যে আপনি জোটে থাকেন, বিএনপি জোটে আছেন, কিন্তু আপনি তো আপনার মার্কা ইলেকশন করেছেন। ধরা যাক খেজুর গাছ হলো বিএনপি জোট সঙ্গী, তাদের যদি 1% ভোট থাকে সারা দেশে, তাহলে তারা একটা আসন পাবে। মার্কার ভোট, দলের ভোট তো হলো না, মার্কাই তো দলের ভোট। 3 দল মিলে ভোট দিয়েছে, তো 3 দলের ভোট এক জায়গায় আসলে এটা আসন ভিত্তিক পিআর। এটা তো ধানের শীষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। ধানের শীষের সাথে যখন অন্য জোট সঙ্গীরা যায়, তখন তো তাদের কিছু ভোট, এইজন্যই তো আসন ভিত্তিক না, এটা খুব বড় কনসার্ন না। আমি মনে করি যে এটা হওয়া দরকার এই কারণে যে আপনি অন্তত সংবিধান সংশোধনী একটা খুব বড় বিষয়, এটার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনার আপার হাউস যদি পিআরের ভিত্তিতে হয় তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হবে। তুষার, আপনার কাছে আবার আসবো, আমাদের একটা বিরতি নিতে হবে। আমরা সারোয়ার তুষারের কথা শুনছিলাম, কথা খুবই ইন্টারেস্টিং। আমরা আসলে বুঝতে পারছি আজকে যে জটিলতাগুলি কোথায়। সারাক্ষণে আমরা কথা বলি, কিন্তু অনেক সময় আমরা কথার ভিড়েই হারিয়ে যাই, আসল কথায় পৌঁছাই না। আশা করছি বিরতির পরে আমরা আসল কথায় পৌঁছাবো, দেখতে থাকুন। শেষ হয়েছে বিরতি, ফিরে এলাম চলমানে। বিরতির আগে আমরা সারোয়ার তুষারের সাথে ছিলাম। আরেকটু যাই সারোয়ার তুষার, আপনার কাছে বিরোধী দল তো আন্দোলনের একটা হুমকি দিয়েছে এবং বলেছে যে ঈদের পরে, যেটা শুনে সায়ন্ত হাসছিলেন, যে ঈদের পরে তাহলে রাস্তায় তারা আন্দোলন করে তুলবেন, রাজপথেও থাকবেন এবং 2 জায়গাতেই তারা চাপ সৃষ্টি করবেন। আপনার কি মনে হয় যে আসলে সম্ভব বিরোধী দলের পক্ষে এরকম আন্দোলন সংগঠিত করা, অন্তত এই সময়টায়? মানুষকে এই সময় রাস্তায় ডাকলে আসবে? বিরোধী দল ধরেন এগুলো তো রাজনৈতিক কর্মসূচি, সাধারণত রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নেয় একেবারে খুব একটা কঠিন অবস্থায় না গেলে, আমি এটা দেখি নাই। সাধারণত নিজেদের নেতাকর্মীদের নিয়েই আসলে বিএনপিও তাই করেছে এবং এটা করাটা দরকার, এটা হুমকির বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কমিটমেন্ট ভঙ্গ করেন, তখন তো বিরোধী দল যদি তাদের বিরোধী দলীয় দায়িত্ব পালন না করেন, তখন সেটারও কিন্তু সমালোচনা আমরাই করব যে আপনারও তো আসলে তো জনগণ তো বিরোধী দলকেও মনোনীত করেছে বা নির্বাচিত করেছে, তাই না? তাহলে তাদেরকে তো তাদের ভূমিকাটা পালন করতে হবে এবং জনগণের অধিকারের পক্ষে থাকতে হবে। এবং গণভোটের পক্ষে সালাউদ্দিন ভাইয়ের যে স্ট্রং বক্তব্য আছে নির্বাচনের আগে, যে গণভোটের রেজাল্টটা আগামী সংসদের উপর এটা বাইন্ডিং থাকবে, তখন কিন্তু তিনি এই প্রশ্নগুলো দেখেন নাই। ব্যাপারটা এরকম না। এই আদেশটা জারি হয়েছে নভেম্বর মাসে, তার বক্তব্য আছে ডিসেম্বরের দিকে, যে এই গণভোটটা আপনার আগামী পার্লামেন্টের উপরে বাইন্ডিং থাকবে এবং এটা এক পার্লামেন্ট আরেক পার্লামেন্টকে বাইন্ড করছে, ব্যাপারটা এরকম না। এটা জনগণ আগামী পার্লামেন্টকে ডেলিগেট করছে, তাকে এটা করতে হবে, এটা হচ্ছে তার বক্তব্য। একেবারে তিনি প্রকাশ্য জনসভা এটা বলেছেন। এখন আবার তিনি কিন্তু খুবই অন্যরকম কথা বলছেন, মানে যেটা আগের অবস্থানের সাথে একেবারেই মেলে না। ফলে এমত অবস্থায় এবং আরও যেটা আমাদেরকে উদ্বিগ্ন করছে, এইসব বিষয়ে একমাত্র আমরা মানে সালাউদ্দিন ভাইয়ের কথাই
জানতে পারছি মনে হচ্ছে তিনি জ্বলন্ত সংবিধান, তিনি জ্বলন্ত আদালত, তিনি মানে সংবিধান আদালত সবকিছু মানে না, ব্যাখ্যা তিনি করবেন। বিএনপির মুখপাত্র, এটা তো হতে পারে না, এই বিষয়ে মুখপাত্র। এই বিষয়ে এমনকি আইনমন্ত্রীও কথা বলেন না, আপনি দেখবেন। আর সংসদে যখন প্রধানমন্ত্রীর কাছে এটা জানতে চাওয়া হয়েছে, এটা রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বলা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী পলিটিক্যাল ইস্যুতে কথা বলছেন না, এটাও আমাদেরকে একটু আশ্চর্য করছে। ফলে সার্বিক পরিস্থিতিতে বিরোধী দল তো তার দায়িত্ব পালন করবে, সরকার যেমন তার প্রায়োরিটি মোতাবেক কাজ করছে, বিরোধী দলও তার মোতাবেক কাজ করবে, এবং বিরোধী দলকে রাজপথে বিরোধী দলের কর্মসূচি, এটা তো আমাদের সংবিধানই মানে বলা আছে যে আপনি মানে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এটা একটা মৌলিক অধিকারের মধ্যে, কিন্তু মৌলিক অধিকার অংশ এটা আছে। ফলে এমন বিরোধী কি দল হতে সেটা পারে করবে। না যে ঐকমত্য কমিশনের যতগুলি সভা হয়েছে সেখানে সালাউদ্দিন সাহেবই সবচেয়ে বেশি ছিলেন, যার ফলে তিনিই বেশি জানেন, তাই তিনিই কথা বলছেন। তারেক রহমান তো মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আর এইখানে ছিলেন না সেই সময় ঐকমত্য কমিশন। না, তিনি তো ধরেন এই যে বেশি জানেন তো সালাউদ্দিন সাহেব। বেশি জানা কম জানার বিষয় না। তারেক রহমানের তো 31 দফার ব্যাপারে মতামত আছে। তিনি হ্যাঁ, 31 সেখানে দফার ব্যাপারে বলেন। বিএনপি একমত, তিনি- সেখানে বিএনপি তো তিনি- সেটার ব্যাপারে বলছে যে বিএনপি এটা চায়, 31 দফায় ধরেন- বিএনপির প্রায়োরিটি। না, ব্যাপারটা কি, ধরেন ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে আমি গেছি, কিন্তু এখন নাহিদ ইসলামের কাছে প্রশ্ন করলে যদি আমি উত্তর দিই তাহলে এটা হয় না। খাল খনন কর্মসূচি নিয়ে যখন এই যে পানির নাব্যতা ইত্যাদি নানা বিষয়ে তারেক রহমানের বেশ বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞানী আছে, এটা তার বক্তব্যে আমরা বুঝতে পারি। আমাদের প্রধানমন্ত্রী তিনি যখন এগুলো নিয়ে কথা বলেন যে এটা এই কারণে করতে হবে, এই কারণে করতে হবে, দেশকে এরকম বানাতে হবে, এই যে খাল খনন কর্মসূচি দিনাজপুরে, কিন্তু তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন একেবারে প্রকাশ্য জনসভায়। এইটা হলো রাজনৈতিক প্রশ্ন, এই যে এটার কথা আমি বলছি। দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রশ্নে নীরব থাকতে পারেন না। এর পাশাপাশি এখন যেভাবে আপনার ওই তার অনুপস্থিতিতে আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ডেলিগেট করা হচ্ছে, প্রধানমন্ত্রীর দায়িত্বগুলো, এটা কিন্তু আমি জানি না যে এইটা নিয়ে আপনাদেরকে আমি প্রশ্ন করব যে এটাকে আপনারা কিভাবে দেখেন, ভালো আমি এটা ঠিক আছে, এটা যখন জিজ্ঞেস করবেন তখন বলবো। আমার কাছে এটা মনে হয়েছে যে এটা তার কমান্ডের, তার কর্তৃত্বের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। কারণ ইভেন যখন তিনি আছেন তখনও যখন প্রশাসনের কাছে এই বার্তাটা আছে যে উনি যখন অনুপস্থিত থাকবেন তখন অমুক হবেন, তখন ওই ব্যক্তির এমনকি ক্যাবিনেটের মধ্যেও একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে। কিন্তু আপনারাই না কর্তৃত্ব কমাতে চেয়েছেন, প্রধানমন্ত্রী এত কর্তৃত্ব থাকা উচিত না? হ্যাঁ, অবশ্যই থাকা উচিত না। তো সেটা তো আপনি একটা সিস্টেম মেনে করেন, এইভাবে তো বাংলাদেশে কখনো হয়নি। আপনি জুলাই সনদের মধ্যে যেভাবে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কমাতে হবে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করে, আপনি তো এখানে ব্যক্তির ক্ষমতা বৃদ্ধি করছেন, তাই না? আমরা বলেছি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেন, প্রধানমন্ত্রী যেন দুদকের নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারে, কিংবা অপসারণের ক্ষেত্রে তার ইচ্ছা মতো হস্তক্ষেপ করতে, মানে একজনকে অপসারণ করে দিলেন, এটা যেন না ঘটে। এগুলো যেন একটা বাছাই কমিটি, একটা সার্চ কমিটির মধ্য দিয়ে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে তার অধীনে প্রধানমন্ত্রীর যেটুকু জুরিসডিকশন তিনি সেটুকু কাজ করবেন, আমরা এটা চেয়েছি। কিন্তু আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তো অটুট আছে, ওই ক্ষমতাটাই আরেকজনের কাছে ডেলিগেট করছেন। এটা তো ক্ষমতা কমানো মানে ধরেন সায়ন্ত ভাই প্রধানমন্ত্রী, উনি থাকা অবস্থায় আপনাকে কিছু আর আমাকে কিছু ক্ষমতা দিচ্ছেন এরকম না, কিন্তু উনি যখন থাকবেন না তখন আপনি ওনার দায়িত্বটা পালন সেটা তো করবেন। আমরা অতীতে দেখি নাই, এবং এটাই নজিরবিহীন, এবং এটা আমি চিন্তা করছিলাম যে তাদের দায়িত্ব অন্য কাউকে দিবেন, এটাও তারা প্রশাসন না, এটা যদি পজিটিভলি আমরা দেখতে চাই অবশ্যই, কিন্তু এটা ক্রিটিক্যালিও দেখার দরকার আছে যে এটা প্রশাসন এবং ক্যাবিনেটের অন্যান্যদের কাছে কি বার্তা দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এটা যেহেতু এখন এক্সারসাইজ হয় নাই, কি দিতে ফলে পারে নেগেটিভ আমরা সায়ন্তের কাছে জিজ্ঞেস করি। আমার কাছে যে মনে হচ্ছে এটা হচ্ছে এখানে তো একটা যুক্তি পাচ্ছি আমরা যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে নাই, অনেক ক্ষমতা আছে, সেটাই তিনি তার পছন্দের কাউকে দিয়ে দিয়েছেন। সারোয়ার তুষাররা বলছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতাই কমিয়ে দিতে হবে, আর এখন যেটি হয়েছে সেটি হচ্ছে না, প্রধানমন্ত্রী নিজে না করে সেটা অন্য কাউকে দিয়েছেন করার জন্য। আপনার কি মনে হয় এটা কেন হলো? মানে এই প্রশ্নটা আমি করতামই, এরকম কিন্তু আমরা অতীতে দেখি নাই। অন্তত প্রধানমন্ত্রী তার নিজের অবর্তমানে অন্য কেউ করতে পারবে সেটাও বলেন নাই কখনো। এই বিষয়টা আলোচনার আগে আমি যে আলোচনাটা করেছি সংবিধান সংস্কার এবং গণভোট নিয়ে, ওইখানে একটা ছোট্ট একটা মতামত দিই। সেটা হলো, ধরেন এরকম হয় বাংলাদেশের রাজনীতিতে কিছু বিষয় জিয়ে রাখা হয় যে এটা নিয়ে আলোচনা চলতে থাকুক, মানুষ এটা নিয়ে আলোচনা করুক, সংবাদ মাধ্যমে আলোচনা কিছু একটা থাকুক। যদি ওইরকম কিছু হিসেবে এটা উভয় পক্ষ, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ মিলেমিশে টিকিয়ে রাখতে না চায়, তাহলে এই যে গণভোট সংবিধান সংস্কারের কিন্তু সহজ কিছু সমাধান অলরেডি আছে বলতে, যেহেতু গণভোটটা একটা বিতর্কিত ভোট হয়েছে এই জন্য এটা একটা প্রতারণামূলক প্রক্রিয়া হিসেবে অনেকেই বিবেচনা করেন। ওই যে একটু আগে বলছিলেন কেন প্রতারণামূলক, কারণ কেন হলো ওই যে বিতর্কিত? জুলাই সনদে স্বাক্ষর করার আগে নোট অফ ডিসেন্ট গুলো থাকবার কথা ছিল না, সেটা বাধ্য করা হতো, পরিস্থিতি ক্রিয়েট করা হলো ওগুলো সই করতে, এবং সেইগুলা সবগুলা মিলিয়ে 4টা প্রশ্ন প্রকাশ্য রেখে 4টা প্রশ্নের আবরণের মধ্যে আপনার 84টাকে জুড়ে দিয়ে
একটা ঢাউস একটা ব্যাপার করে দেওয়া হলো, যেটা জনগণ আসলে পড়েই দেখেনি বা জানে না। আপনি পড়েছেন সব প্রশ্নগুলো? আমি পড়িনি। সার্ভার পড়েছে কিনা ভোট দেওয়ার আগে জানি না। প্রয়োজনের জন্য পড়েছে কিন্তু মনে রাখতে পারে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে হ্যাঁ টকশো করার জন্য হ্যাঁ, আমি টকশো করার জন্য পড়েছি, কিন্তু মনে রাখতে পারিনি। কিন্তু মনে নাই। এখন 84টার মধ্যে 8টা বলতে গেলে মাথা ব্যথা হয়ে যায়। 10টা মানে অনেক। এখন এইখানে মনে করেন সেই জন্য গণভোটকে যেহেতু একটা প্রতারণামূলক প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হয়েছে বলে কোনো পক্ষ মনে করেন বা অনেক মানুষ মনে করেন, সে কারণে এটা নিয়ে যে মত ভিন্নমত তৈরি হয়েছে। তার থেকে যদি রাজনৈতিক দলগুলো যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তারা যদি এইভাবে একমত হন যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য কমিশনের সবাই একমত ছিলাম, ওই অংশটা গণভোট পাশ করা ছাড়াও কিন্তু সংবিধান সংশোধন মেজরিটি নিয়ে তো করা যায়। দুই পক্ষে একমত হয়ে সংসদে বলুক যে আমরা সংসদে আছি, এটা নিয়ে আলোচনা হোক, কী প্রক্রিয়া হবে এবং প্রসঙ্গ ধরে ধরে এগুলো আইন পরিবর্তন হোক, সংবিধান সংশোধন হোক। গণভোটের রায় ছাড়া বা গণভোট বাস্তবায়ন ছাড়াই কিন্তু এর সংস্কার বাস্তবায়ন শুরু করে দেওয়া সম্ভব। যেখানে সবাই একমত হচ্ছে সেগুলো করতে থাকুক, পাশাপাশি গণভোট এইটার বিষয়ে সবাই সমঝোতা আসুক, আলোচনা আসুক ভবিষ্যতে কি করে। প্রয়োজন হলে এখন নতুন করেও আর একটা গণভোট, সংবিধানে গণভোটের বিধান সংযুক্ত করে এই সংসদ, তারপর নতুন করে তারা যেই সব বিষয়ে একমত হতে চায় আবার নিয়ে গণভোট করতেই পারে। নির্বাচিত সরকারের পক্ষে একটা গণভোট আয়োজন করা এখন তো খুব বিগ ম্যাটার না। আপনার 96 সনে একটা গণভোট হয়েছে না, সেটা নিয়ে তো বিতর্ক হয়নি। এইটা এবার আসি, কিন্তু ধরেন আমরা খালি গণভোটই করতে থাকি। না যদি প্রয়োজন মনে করে, কিন্তু আমি মনে করছি যে বিষয়ে সবাই একমত হয়েছে সে বিষয়ে সংবিধান পরিবর্তন করতে চাইলে তো সংসদে মেজরিটি তো সবাই মিলেই আছে। ওটার জন্য গণভোটের রায় কিন্তু প্রয়োজন নাই। গণভোটের রায় ছাড়াই তো সংবিধান সংশোধন অনেক ক্ষেত্রে সম্ভব। সেগুলো করলেই তো রাষ্ট্রের অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। বিভিন্ন প্রক্রিয়াগত যেই বিষয়, সংসদীয় কমিটিগুলোতে যে বিরোধী দল থেকে কত শতাংশ নিতে হবে, কি করবে, এই যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রিফর্ম কিভাবে হবে, সেগুলো তো সংসদেই সম্ভব। সংসদে তারা যেই জায়গায় একমত হয়েছিল, সংবিধানের মূলনীতি বাদে মানে মৌলিক জায়গা বাদে প্রায় সবই সংবাদ। যদি আপনি সংবিধান রিরাইট করতে চান, ছুঁড়ে ফেলে দিতে চান, তাহলে ভিন্ন কথা। কিন্তু মেজরিটি ক্ষেত্রে রাষ্ট্রকে একটা ফ্রেমের মধ্যে আনতে গেলে সেটা এই জাতীয় সংসদ আলোচনার ভিত্তিতে গণভোট ছাড়াই সম্ভব। সুতরাং গণভোট নিয়ে যেহেতু একটা বিতর্ক আছে, এটা প্রতারণামূলক প্রক্রিয়া হিসেবে কেউ চিহ্নিত করেছে, সুতরাং এইটাকে আপাতত রেখে এটা নিয়ে আলোচনা চলতে থাকুক। কিন্তু এইটার জন্য সব কাজ থামিয়ে দেওয়া, সংস্কার থামিয়ে দেওয়ার কোনো মানে নাই। দ্বিতীয় হলো, সংক্ষেপে বলি, আপনি যে বলছেন প্রধানমন্ত্রী যে তার যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন করছেন, ডেলিগেশন করছেন, এইটার মধ্যে আমি ব্যক্তিগতভাবে এক ধরনের জেনারেসিটি দেখি। আমরা বিরতির সময় তিনজন এটা নিয়ে আলাপও করছিলাম যে প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যান তখন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে ফোন করে মত নিয়ে সব কাজ চালাতে হয়। যদি এইটা যেহেতু তিনি ডেলিগেট করেই দিলেন যে আমার অবর্তমানে তিনি করবেন, সুতরাং কাজ বাধাগ্রস্ত হবে না, কাজ পেন্ডিং থাকবে না, দ্রুততার সঙ্গে নিয়ম মাফিক সব কাজ চলতে থাকবে। এইটা অতীতে প্রধানমন্ত্রীরা দিতেন না, তিনি এটা দিচ্ছেন, মানে হচ্ছে তার এই কাজটা চলমান রাখার ব্যাপারে আন্তরিকতা আছে এবং এটাকে সহজীকরণ বলতে পারি আমরা। প্লাস অন্যদেরকেও তার অবর্তমানে এমপাওয়ার্ড করা, যিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সেটার পাশাপাশি প্রধানমন্ত্রী এটা চালাবেন। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো তার অনেক প্রশ্ন তাকে করা হলে সেই প্রশ্নের উত্তর যদি অন্য কেউ দেন এবং তার অনুমোদন থাকে, তাহলে সেটা অশুদ্ধ হবে এরকম কোনো কথা সংবিধান, আইন বা কোথাও নাই। এইটা তিনি যদি মনে করেন তার পক্ষ হয়ে অন্য কেউ, যিনি এই বিষয়টা নিয়ে আরও বেটার বুঝেন, তার হোমওয়ার্ক আছে, এক্সারসাইজ আছে এবং তাকেও অনুমোদন দেন যে এটার উত্তর উনি দিবেন। সংসদে তো আপনার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলে
প্রধানমন্ত্রী তার সংশ্লিষ্ট ওই দপ্তরের মন্ত্রীকে বলেন যে এইটার উত্তর অমুক মন্ত্রী দিবেন। তো যদি মন্ত্রণালয় সংশ্লিষ্ট হলেও এটা দেন, এই রেওয়াজ তো আগে থেকেই আছে। এর বাইরেও যদি কোনো বিষয়ে প্রধানমন্ত্রী মনে করেন যে এই বিষয়ে তিনি কাউকে অ্যাসাইন করতে চান, সেই অনুমোদন তার থাকে, তার আপত্তি না থাকে, তাহলে কারো আপত্তি করার আমরা সুযোগ নেই। বিরতিতে যাব, তবে তার আগে একটা প্রশ্ন করি। অনেকেই বলছেন যে এখানে আরেকটি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ, এই দুজন তার দলের মধ্যেও একটু ভিআইপি স্ট্যাটাস পেলেন, কারণ তারা প্রধানমন্ত্রী না থাকলে এক ধরনের বিকল্প তার, এবং সেইভাবে তার দপ্তরগুলি পরিচালনা করছেন। এটা কি ঠিক বা ভুল, এটা নিয়ে আপনার কাছে জানবো বিরতির পরে। বিরতি নিচ্ছি, বিরতির মধ্যে দেখবেন বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পর ফিরে আসবো এবং আমরা কথা বলবো যে যা কিছু আমরা ভাবছি যে জেনারসিটি, অথবা আমরা ভাবছি যে এক ধরনের ক্ষমতা ডেলিগেট করা বা ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া অন্যদের মধ্যে, সেটা ঠিক নাকি? সারোয়ার তুষার যেটা বলছিলেন যে ক্ষমতা আসলে কমে নাই, অনেক ক্ষমতা, সেটাই ক্ষমতা বলে অন্যদেরকে দেওয়া হচ্ছে। শেষ হয়েছে বিরতি, ফিরলাম চলমানে। একটু আগে কথা বলছিলাম ক্ষমতা হস্তান্তর, ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া, ক্ষমতাকে ভাগাভাগি করা, অথবা পূর্ণ ক্ষমতা নিজের কাছে রেখে সেই ক্ষমতা কাজে লাগিয়ে সেই পুরো ক্ষমতাটা আরেকজনকে দিয়ে দেওয়া, কোনটা আসলে হচ্ছে? সায়ন্ত কথা বলছিলেন, আমি আপনার কাছ থেকে অল্প একটু শুনে সারোয়ার তুষারের কাছে যেতে চাই যে এই যে সারোয়ার তুষার একটা অভিযোগ ছিল কিন্তু, যে ক্ষমতা তো কমছে না, বরং অনেক ক্ষমতা তার কাছেই থাকছে এবং সেই ক্ষমতা বলে উনি যাকে যা খুশি সেটাই দিতে পারছেন। এবং মূল জায়গাতে যেটা আপত্তি ছিল অন্যান্য দলগুলির, যে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না, একটা কোনো বডির মাধ্যমে নিয়োগ দিতে হবে, যেখানে প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী নিয়োগ দিতে পারবেন না বা কোনো ব্যক্তি সরকারে দিতে পারবেন না। তো ওই জায়গাটা নিয়ে বিএনপি আসলে কি ভাবছে? প্রথম কথা হলো যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার কিছুটা ভারসাম্য আনা। রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে খুব বেশি পাওয়ার দেওয়ারও সুযোগ নেই, কিন্তু আবার যেরকম শুধু জিয়ারতি রাষ্ট্রপতি বানিয়ে রাখা হচ্ছে, সেটাও আবার কেউই পছন্দ করছে না। এই ক্ষেত্রে বিএনপিরও কিন্তু 31 দফার মধ্যে আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনা। এখন সেটা সংসদে আলোচনা হবে, কতটুকু ভারসাম্য আনা হবে, সেখানে ঐকমত্য কমিশনের একমত কতটুকুতে হয়েছিল সেটা নিশ্চয়ই করা হবে। কিন্তু না করা পর্যন্ত, সেটা করার আগেই এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী তো আগের সংবিধান বা এখনো পর্যন্ত বহাল থাকা সংবিধান মতেই তো তিনি রাষ্ট্র চালাচ্ছেন। সেই সংবিধান মতে তার যে ক্ষমতা আছে সেটারও যে কিছু অংশ তিনি ট্রাস্ট রেখে তার সহকর্মীদের হাতে ছেড়ে দিচ্ছেন, তার মানে ট্রাস্টের ঘাটতি হচ্ছে না যে এর হাতে আমি দিব, এ আবার কি করে ফেলবে, এই কয়দিনের মধ্যে আবার কি সিদ্ধান্ত নিবে, এসব ভাবছে না। যেটা আপনি আগের প্রধানমন্ত্রীদের বেলায় দেখতেন যে তারা নিজের হাতের যা যা ছিল এক বিন্দু ছাড়তো না। তাহলে আমরা বিএনপির একটা স্ট্রেংথ মনে করতে পারি যে বিএনপিতে এই ধরনের লয়াল নেতা আছেন যাকে পুরো দলের দায়িত্ব দিয়ে দেওয়া যায়। অবশ্যই লয়াল নেতা আছেন বলে এটা দিতে এবং তারা পারছেন। কেউ আত্মীয় না, শুধু লয়াল না, এবং তারা কেউ আত্মীয় না। তুষার ভাই শব্দটা শুধু লয়াল না, লয়াল অ্যান্ড ক্যাপাবল। বিএনপিতে প্রধানমন্ত্রী মনে করছেন তার পরিবারের বাইরে, তার বলয়ের বাইরে দীর্ঘদিন ধরে রাজনীতি করে বেড়ে ওঠা রাজনীতিবিদ, তাদের ক্যাপাবিলিটি এবং লয়্যালটি তার কাছ থেকে আদায় করেছেন। তারা যে ক্যাপাবিলিটি অ্যান্ড লয়্যালটি দুইটা, সেটা আছে বলেই প্রধানমন্ত্রী এই জেনারেসিটি দেখাতে পারছেন, এই ডিস্ট্রিবিউশন করতে পারছেন এবং অন্যের উপর আস্থা রাখতে পারছেন। এর আগে কোনো দলে বা কোনো প্রধানমন্ত্রী তো দেখিনি আমরা শুনতাম বিকল্প নাই, বিকল্প নাই। বিএনপি ওই জায়গা থেকে বেরিয়ে আসছে। অনেক বিকল্প আছে, অনেক বিকল্প আছে বলেই তো এই ডিস্ট্রিবিউশনগুলো হচ্ছে। ইভেন দেখেন প্রধানমন্ত্রী তার যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন এমপি, তিনি প্রধানমন্ত্রী বলে এখন তো সারা দেশ তার, তিনি ওইখানে একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন যাতে ওই এলাকার জনগণের ভালো মন্দ এমপি হিসেবে তিনি যে দেখভাল করা দরকার, তিনি সারা দেশের দায়িত্বে বলে এটা পারবেন না বলে ওইখানেও একজনকে নিয়োগ দিয়েছেন, যে তিনি অথরাইজ করেছেন যে আমার এই অঞ্চলটা তিনি দেখভাল করবেন। আমাদের অনেক পজিটিভ স্টেপ দেখতে পাচ্ছি। এটাকে এই পজিটিভ স্টেপগুলো আরো বাড়ুক, এটা আমরা এনকারেজ করব, প্রশংসা করে, নিন্দা করে থামিয়ে দিই। আমরা সারোয়ার তুষারের কাছে যাই। সারোয়ার তুষার অবশ্য নিন্দা করেন নাই, তিনি একটা যুক্তির অবতারণা করেছিলেন যেটা বেশ ভ্যালিড যুক্তি আর কি, যে ক্ষমতা তো কমছে না বা ভারসাম্য তো আসছে না। আপনি এইটা কি বলবেন? সংবিধান সংশোধন ছাড়া তো ক্ষমতা কমানোর উপায় নেই। আপনি এটা কিভাবে বলবেন যে বিএনপি কিন্তু আসলে অতীতের রাজনীতি থেকে তো একটু বেরিয়ে এসেছে, অন্তত তারা তাদের নেতার বিকল্প আছে এটা ভাবছে, পলিটিক্যাল কালচারে অনেক বা তার নেতার পরিবর্তন অন্য কেউ দলটা চালাতে পারে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যেমন একটা বড় উদাহরণ, পরিবারও না কিন্তু বড় উদাহরণ হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে
এই সরকার আসার পরেও ছাত্রদল কিন্তু ওই যে আমরা যেটা দেখতাম আগে সবাইকে বের করে দেয়, ক্যাম্প ধরেন আওয়ামী লীগ সবাইকে বের ক্ষমতায় করে দেয়, এসছে দখল ওই করে নেয়। রাত থেকেই ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে ঢুকে হলে ঢুকে যে তাণ্ডবটা করতো সেই দৃশ্য কিন্তু নাই, এবং ক্যাম্পাসে মোটামুটি সবার সহাবস্থান আছে এখনো পর্যন্ত। ফলে এটা তো একটা বিরাট বড় চেঞ্জ। মানে এই ইউনিভার্সিটির প্রশ্নটা কিন্তু শুধু শিক্ষার্থীদের প্রশ্ন না, এটা এন্টায়ার পলিটিক্যাল প্রশ্নের সাথে জড়িত। ফলে আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে অবশ্যই এটাকে আমি সাধুবাদ জানাবো। এবং এই ক্ষেত্রে যে ছাত্রদল সবচেয়ে বড় সংগঠন হওয়ার পরেও, সরকারি ছাত্র সংগঠন হওয়ার পরেও তারা যে ধৈর্যের এবং আমি বলবো যে সহাবস্থানে যে নজির রাখছে, অন্যান্য সমালোচনা আছে সেটা করব, কিন্তু অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যেই সহাবস্থানের একটা ধৈর্যের চেষ্টাটা পরিচয় রাখছে, তারা দিয়েছে। এটা খুবই ভালো আমাদের রাজনীতির জন্য। সংযম। এটা জরুরি আমাদের রাজনীতির জন্য। এবং এখান থেকেই যে ছাত্ররা যারা পরবর্তীতে ন্যাশনাল পলিটিক্সে আসবে, তারা যদি এইটা প্র্যাকটিস করে আসে, তখন কিন্তু ন্যাশনাল পলিটিক্সে আমরা একটা ছাপ দেখতে পাবো। ফলে অবশ্যই এটা খুব ভালো। এবং নিয়মিত ডাকসুটা হওয়া, আমি মনে করি যে এটা এখন ছাত্র দলেরই একটা বড় এজেন্ডা। কারণ সরকারে আছে তাদের সরকার, কিন্তু বিভিন্ন বড় বড় ক্যাম্পাসে আসলে অন্য দলের ছাত্র সংগঠন ডাকসু বা ছাত্র সংসদগুলো নিয়ন্ত্রণ করছে, এটা তো তাদেরও ভালো লাগার কথা না। ফলে নিয়মিত এবং একদম 1 বছর মেয়াদ শেষ হলেই যথাসময়ে যেন আবারও বিশ্ববিদ্যালয়গুলোতে ওই ছাত্র সংসদ নির্বাচনটা হয়, এটা ছাত্র দলেরই প্রধান এজেন্ডা এখন হওয়া উচিত আমি মনে করি। এটা গেল একটা কথা। আমি যেটা বলছিলাম যে এটা যে খারাপ, আমি তো সেটা বলি নাই। এবং উনি যে বিশ্বাস করতে পারছেন, এটা তো আমাদের রাজনীতি সবসময় প্রাসাদ ষড়যন্ত্রের মধ্যে থাকে। উনি যে তার দলের সহকর্মীদের সম্মান করছেন এবং বিশ্বাস করতে পারছেন, এটা তো খুবই ভালো অবশ্যই। এবং ওনার মধ্যে যে একটা জেস্চার এবং বডি ল্যাঙ্গুয়েজে যে ধরনের পলাইটনেস আমরা দেখতে পাই, এটাও অত্যন্ত মানে আমি ইতিবাচকভাবে দেখি। সবচেয়ে বড় যেটা আমি ওনাকে সবসময় প্রশংসা করেছি সেটা হচ্ছে এই যে টাইম ডিস্টেন্সে উনি যেভাবে, মানে আপনি জানেন যে লং ডিস্টেন্স রিলেশনশিপ টেকে না, এটা আমরা বলে থাকি সাধারণত। উনি যে বিদেশ উনি বিভূঁইয়ে বসে লন্ডনে থেকে ছিলেন 5 থেকে 6 ঘন্টা টাইমের টাইম ডিফারেন্স ডিফারেন্সে আছে। বাংলাদেশের মতো আমাদের একটা এখানে দল, যখন দুপুর 12টা, লন্ডনে তখন সকাল 7টা। এবং সেখানে আমরা শুনেছি যে একেবারে ইউনিয়ন পর্যায়ে নেতাদের সাথে তার সরাসরি যোগাযোগ। ডেফিনেটলি এগুলো অত্যন্ত মানে তার নিজের ব্যক্তিগত পরিশ্রম, ধৈর্য ইত্যাদির ব্যাপার। আমি বলছি যে এই স্পেসিফিক যে জিনিসটাতে, যেখানে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেফিনেটলি এরা দুজনও খুবই ক্যাপেবল এবং বিএনপির আমি বলবো যে ওনার পরে সর্বোচ্চ নেতা, এই ব্যাপারেও আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন এটা প্রজ্ঞাপন আকারে দিলেন, তখন এটা প্রশাসন এবং ক্যাবিনেটের অন্যান্য মেম্বারদের কাছে কি বার্তা গেল, আমি শুধু এইটার দিকে বলতে চাচ্ছি। ধরেন তারেক রহমান সাহেব দেশে আছেন, কিন্তু আপনি জানেন যে তারেক রহমান সাহেব দেশে না থাকলে অমুকে হবে, প্রতিরক্ষা মন্ত্রী পরিষদ এবং তারেক রহমানের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ওনার হাতে থাকবে। এটা যখন আপনি জানবেন, তখন একটা স্লাইটলি ইমব্যালেন্স খুবই সূক্ষ্ম পর্যায়ে তৈরি হতে পারে। আই হোপ যে এটা খুব বড় সমস্যা হবে না, কিন্তু আমি আমার কনসার্নটা জানিয়ে রাখলাম আর কি। সেটার উদ্বেগ প্রকাশ করেছে। উদ্বেগ একটু সাপ্লিমেন্ট দিই, হয় না। আমিও বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, তো ছুটি নেওয়ার সময় আমার দায়িত্ব, ডিনের দায়িত্ব, আমি তো এখনই ওমরায় যাচ্ছি, একজনকে দিয়ে যাচ্ছি। তাই বলে আমার স্টাফ বন্ধুরা তার অনুগত হয়ে যায় তা না, এটা জানে যে সেটা যদি ফর দ্য না হয়, টাইম এটা আসলে এক ধরনের তদারকি। হ্যাঁ, এটা যে না, বাড়িতে না থাকলে যেভাবে বাড়িটা অন্য কাউকে লোকে দিয়ে যায় যে বাড়িটা দেখবে। ক্ষেত্রে আগে হুইসেল ব্লোয়িং করে রাখা ভালো, সো দ্যাট আমরা এটা হ্যাঁ, ব্যাপারে কিন্তু আগে এই থেকে উদ্বেগটা জেনুইন। কেউ যদি এটা সুযোগ নিতে সেটাই। চায়, এর বাইরে আমার ধরেন এটা যদি উনাকে আরো সহজ করে ওনার কাজ, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। বরং আমি আমার সমস্ত কিন্তু আপনি সমালোচনার উদ্বেগটা প্রকাশ করেছেন উদ্দেশ্য বাঙালির একটাই। চিন্তা, চরিত্র সব বিবেচনায় নিয়ে। হ্যাঁ, আরেকটা হলো যে আমার সমস্ত সমালোচনার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র এবং এই দেশের জনগণ যেন ভালো থাকে। ফলে আমি বাংলাদেশ মানে যিনি সরকার বা যারা ইনকামবেন্ট আছে, আমি মনে করি যে তাদেরকে সমালোচনা করা এটা শুধু সমালোচনা না, এটা একটা কাজ। মানে এর মধ্যে দিয়ে আমিও আসলে সরকারকে সহযোগিতাই করছি, তো মানে এই সমালোচনার মধ্যে। কারণ আদারওয়াইজ সবাই ধরেন এই ধরনের একটা ব্রুট মেজরিটি সহ সরকার আসলে এমনিই কিন্তু তার মাথা নষ্ট হয়ে যাওয়ার সবাই কথা। জি হুজুর এবং করে। সবাই যেভাবে মানে করতে থাকে, অল্প কিছু লোক বাদ দিলে সবাই যেভাবে প্রশংসা করতে থাকে, তখন এটা সরকারের জন্য তার মানে অনেক সময় হয়তো কোনো কিছু দেখতে পায় না। আর তাছাড়া আমি যেহেতু আরেকটা দল করি, আমাকে অবশ্যই সরকারকে সবসময় সরকারের যে কোনো সিদ্ধান্তকে আগে নেতিবাচক দিকটা আমাকে মাথায় রাখতে হবে, যে এটার কি অন্য কি ঘটতে পারে। ভালো ঘটলে অবশ্যই সেটা আমরা আমাদের মধ্যে ওইটুকু পজিটিভিটি আছে, যেটা ভালো সেটা নির্দ্বিধায় বলবো যে হ্যাঁ এই উদ্যোগটা ভালো। যেমন খাল খনন কর্মসূচি, এটাকে আমি ভালো একটা কর্মসূচি মনে করি। এবং এটা আমি মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লেগেসি, সেটারই আবার দেখলাম। কিন্তু এবং আমাদের আসলে পানির এই সংকটটাকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের কৃষি, আমাদের পানি, আমাদের শিল্প সবকিছুর সাথেই তো পানির ব্যাপারটা জড়িত। ফলে এবং উনি খাল খনন কর্মসূচি নিজে এবং যেভাবে উনি বলেছেন, এটা মানুষকে সহজে বোঝানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। যে আপনার উনি বললেন না যে একটা দিনাজপুরে যে ওই যে বিভিন্ন দেশ যে উন্নত হয়েছে, এটা জিনে ভূতে করে নাই,
ওই দেশের মানুষ করেছে, ফলে আমাদেরকেও ওইভাবে যেতে হবে। এবং আল্লাহ আমাদের দেশের মাটিকে এই করে, এই যে সহজ মানুষের সাথে একটা সহজ ভাষায় কমিউনিকেট করা, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যেহেতু একদিন পরে ঈদ, অত বেশি হার্শ না হয় আমি এটা বললাম যেটা ভালো, একদিন বা 2 দিন পরে, কিন্তু এই হ্যাঁ 1-2 দিন পরে, কিন্তু এই কর্মসূচিরও যেমন আজকেই দেখলাম, সৌদি আরবে চাঁদ দেখা যায় নাই, আজকেই দেখলাম আপনার মানে আমাদের মানদণ্ড তো সৌদি আরব। নাটোরে ওই 3 বছর আগে যে খাল খনন করা হয়েছে, ওই খাল খনন করতে গিয়ে আবারও আগের তুলনায় 8 গুণ বেশি টাকা খরচ করে ওখানে খাল খনন করা হচ্ছে, মানে পানি উন্নয়ন বোর্ড করছে। এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটা আমরা খাল খনন কর্মসূচিটাকে এটা সত্যি গুরুত্বপূর্ণ আমরা আপনার কাছে ফিরবো, যেন এটা আপনি একটা জেনুইন উদ্বেগ আবারও রেজ করেছেন। সেটি হচ্ছে যে খাল খনন যেহেতু একটি সরকারি কর্মসূচি এখন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আগ্রহ আছে, সেই সুযোগে যেন কেউ টাকা পয়সা এদিক সেদিক করে হয়তো যেখানে খাল খনন করা যাবে না সেখানে একটা খাল খনন করলো, এইটা আপনি বলেছেন। এই মুহূর্তে যেখানে বিরতি নিতে হবে আমরা সেখানে বিরতি নিচ্ছি। এখন একটা বিরতির সময়, বিরতির পর ফিরে আসবো, চলমান দেখবেন। এবং আমরা কি নিয়ে কথা বলছি আপনারা তো জানেনই। শেষ হয়েছে বিরতি, ফিরলাম চলমানে। কথা বলছিলাম বর্তমান রাজনীতি, সংসদ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর যে দায়িত্ব বন্টন, তিনি যে তার অবর্তমানে কিভাবে বন্টিত হবে, এই সকল বিষয় নিয়ে আরেকটু আগাই। আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে এবং মানুষ মোটামুটি ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গিতে সরকারকে দেখছে। নতুন সরকারের প্রথম মাসে সীমান্তে কোনো হত্যা হয় নাই বা সীমান্তে কোনো গোলাগুলি চলে নাই, এটাও একটা বেশ শান্তিপূর্ণ সীমান্ত ছিল, যেখানে কিনা অনেকেই ভেবেছিল যে আমাদের সীমান্ত আগের মতোই উত্তপ্ত থাকবে। এবং আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদের কথাবার্তা সীমিত করতে বলছেন, নিজে খুবই সীমিত আচরণ করছেন। এই বিষয়গুলি খুবই মানুষকে আকৃষ্ট করেছে। আপনার কি মনে হয় এই যে সরকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা কি পুরো সরকারই আসলে খুব চমৎকার আচরণ করছে, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ সেইটার সুবিধা সরকারি দল পাচ্ছে? যদি মর্নিং শোজ দ্য ডে এটাকে আমরা ধরে নেই আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে, তাহলে মর্নিংটা ভালো শো করছে, দিনটা ভালো যাবে বলে আমাদের মনে হচ্ছে। এখন এইখানে যেহেতু টিম লিডার প্রধানমন্ত্রী, এবং তার এই যে জেস্চার, তার এই যে সীমিত করা সব কিছু, যেমন যানজট না এড়িয়ে তার বিশাল প্রোটোকল, হেঁটে চলে যাচ্ছেন, কিংবা ওই যে রাস্তা বন্ধ করে তাকে নির্বিঘ্নে পৌঁছে দিতে হবে, আগে যে রওয়াজ ছিল সেখান থেকে বেরিয়ে আসলেন, টাইমলি অফিসে যাওয়া সেটা তিনি চালু করেছেন, সম্পদের যথাযথ ব্যবহার, বিশেষ করে আমাদের যে এই বিদ্যুৎ, পানি, এইসব নিয়ে তিনি কথা বলছেন। তার সহকর্মীদের ব্যাপারে, তাদের ব্যাপারেও তিনি কোনো অসংলগ্ন কথা বললে সেটা এনকারেজ করা বা সেটাকে সাপোর্ট করার মতো কোনো ভূমিকা নিচ্ছেন না। তারপর হচ্ছে গিয়ে এটাকে অনেকে যদিও পপুলারিজমের ইভেন্ট হিসেবে দেখছে, কিন্তু তারপরও আমরা যেহেতু এটা অব্যাহত থাকলেই তো আমরা বুঝতে পারবো। স্টার্টিং ইজ ভেরি গুড। দেখেন, আমি এর আগেও 2-1 জায়গায় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই কালিতে ভেজাল ছিল না, অনেক কিছু ভেজাল করে গেলেও কালিতে ভেজাল ছিল, ওর ঘষে মেজেও তুলতে পারছি না। এবং এই কালি ওঠার আগে, শুকানোর নষ্ট উঠে যাওয়ার আগেই, মুছে যাওয়ার আগেই তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে। যেমন এই যে ফ্যামিলি কার্ড, 37,000 হতদরিদ্র মহিলার হাতে 2,500 টাকা করে তুলে দিল এই ঈদের আগে। এই যে আপনার এই খাল খনন কর্মসূচি ছিল, শুরু হয়ে গেল। ইমাম মুয়াজ্জিনদের মধ্যে 5,000 সম্ভবত আজকে দিয়েছেন, নিউজে দেখলাম যে ঈদের আগে ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম মুয়াজ্জিন বা অন্যদের ধর্মীয় সবাইরে যে সম্মানী দেওয়ার কথা ছিল সেটাও শুরু করেছেন এই ঈদের আগে। অন্তত যেহেতু আপনার এটা মুসলিমদের উৎসব, সেই জন্য ঈদের আগেই শুরু হয়েছে ইমাম মুয়াজ্জিন দিয়ে। অন্য ধর্মাবলম্বী যারা তাদের উৎসবের আগে হবে। এখন এই যে শুরুগুলো যে হয়েছে, এই শুরুটা যখন আবার অব্যাহত রাখবে না তখন আমরা সমালোচনা করব, কিন্তু যেহেতু এত দ্রুততার সঙ্গে আগে হোমওয়ার্ক ছিল বলেই পেরেছেন, এটা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে সরকার নির্বাচনের সময় তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং যে অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকারগুলো শুধুই অঙ্গীকার করার জন্য চটকদারি প্রতিশ্রুতি ছিল না, এর পেছনে তাদের হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক ছিল বলে, সব রেডি ছিল বলে, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা এটা শুরু করে দিতে পেরেছেন। কেউ কেউ এর
অর্থের যোগান কোত্থেকে আসবেন এই প্রশ্ন করেন, সেটা নিয়েও সরকারের ভাববার সময় আছে। কিন্তু তারা শুরু করেছে, কোথাও গিয়ে যদি প্রতিবন্ধকতা ফেস করে, নিশ্চয়ই সরকারের বিভিন্ন উপদেষ্টা আছেন, মন্ত্রী পরিষদ আছেন, তাদের দলের নেতা আছেন, নিজেরা এটা নিয়ে ভেবে চিনতে, যাতে জনগণের, রাষ্ট্রের কোনো অংশের ক্ষতি না হয়, কিন্তু যারা অবহেলিত পিছিয়ে পড়া তারা লাভবান হয়, এইভাবে সবাইকে এগিয়ে নিয়ে যায়। সেই বিবেচনায় আমার এই প্রথম মাসটা দুর্দান্ত স্টার্টিং শুরু হয়েছে। টি-20 ম্যাচে যেরকম আমরা ছক্কা পিটে এলে 4-6 মারলে খুব উল্লসিত হয়ে যাই, শেষে হার জিত যাই হোক, শুরুতে তো উল্লসিত হওয়ার মতো একটা পরিস্থিতির দল তৈরি করলো, কনফিডেন্স তৈরি করলো। এটা আমরা দেখতে পাচ্ছি যে সায়ন্ত বেশ ভালো বলেছেন। তিনি বলেছেন যে টি-20 ম্যাচের প্রথম কয়েক ওভারে যে অনেক রান তুলে ফেলা, সরকার সেরকম তুলে ফেলেছেন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? কেননা অভিযোগ আসছে যে ঈদের যাত্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া তো আদায় করা হচ্ছে, এই জায়গাতে নৈরাজ্য কমে নাই। যাত্রী কল্যাণ সমিতি এই কথা বলেছে যে পাবনা এবং নাটোরগামী যে 550 টাকার ভাড়া, সেটা হয়ে গেছে 1200 টাকা, রংপুরে 500 টাকা হচ্ছে 1500 টাকা, এবং ময়মনসিংহে 250 টাকা লোকাল বাসের ভাড়া দাঁড়িয়েছে 600 টাকা। এই ঘটনাটা ঘটেছে। তো সড়ক মন্ত্রী আবার বলছেন বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বাস নির্ধারিত সময় ছাড়ছে, কিন্তু যাত্রীরা অনেকে বলছেন যে অনেক বাস তাদের টিকিট ক্যান্সেল করেছে, বলেছে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে সেটা দিয়ে যাওয়া যাবে কিন্তু ফেরত আসা যাবে না। তো আপনার কি মনে হয়, আসলে কি সরকার সর্বক্ষেত্রেই খুব ভালো করছে, অথবা কোথাও সমালোচনার জায়গা আছে? কারণ আপনি একটা কথা বলেছেন যে সমালোচনা করতে হবে যাতে আরো ভালো করে। অবশ্যই সব ক্ষেত্রে ভালো করছে এটা বলা যাবে না, তবে আমরা তো কিছু পরিবর্তনের আভাস তো পাচ্ছি, এটা তো অস্বীকার করব না। কিন্তু কিছু জায়গায় বেশ উদ্বেগের ব্যাপারও ঘটে যাচ্ছে। এর মধ্যে যেটা আপনি তুললেন, এই প্রসঙ্গটা আমি তুলতে চাইতাম, ঈদ যাত্রায় যেটা যাত্রী কল্যাণ সমিতির আজকে স্টেটমেন্ট, গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। তারা বলেছে যে 20 বছরের রেকর্ড ভঙ্গ করেছে এই বাড়তি ভাড়া, এবং সেখানে 148 কোটি টাকা বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদেরকে, এইরকম একটা হিসাব তারা দিয়েছে। অথচ আমরা আমাদের প্রিয় মন্ত্রী মহোদয়, আমাদের প্রিয় বড় ভাই, কিন্তু উনি যখন ব্রিফ করছেন তখন মনে হচ্ছে যে বাস ভাড়াই নিচ্ছে না বাস মালিকেরা কিংবা বাসের চালকেরা, যাত্রীরা জোর করে দিয়ে দিচ্ছে মোটামুটি। কিন্তু আমরা যেটা আবার যাত্রীদের কথা শুনছি যে ডিলে করতেছে বাসের শিডিউল, কিংবা এই যে বেশি ভাড়া। সবচেয়ে যেটা কৌশলটা হচ্ছে এখানে, যে আপনি ঢাকা থেকে বগুড়া যাবেন, কিন্তু আপনার কাছে বলা হচ্ছে না বগুড়া টিকিট নেই, আপনাকে ওই রংপুরের টিকিট কাটতে হবে। ফলে বেশি ভাড়াটা এইভাবে নেওয়া হচ্ছে। মানে আপনি নেমে যাচ্ছেন বগুড়ায়, কিন্তু ভাড়া দিয়ে আসছেন আরও দেখা গেল 200 কিলোমিটার বেশি ভাড়া দিয়ে আসছেন। এই জিনিসগুলো ঘটছে। এটা আরও তো 1-2 দিন আছে সম্ভবত। এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে, এবং এখানে সরকারের স্ট্রিক্ট মনিটরিং দরকার। না হলে যেটা তারা অভিযোগ করেছে এটা অনেক বড় একটা বিষয়। কারণ মানুষ কিন্তু ওই যে আপনি যখন ফ্যামিলি কার্ডের, কারণ কি আসলে তো টাকাটা মানুষেরই, সেটাই আপনি ফ্যামিলি কার্ডের নাম দিয়ে যখন জনগণের কাছে দিচ্ছেন, ওই নগদ টাকাটা মানুষ যখন পাচ্ছে, মানুষ খুশি হচ্ছে। আলটিমেটলি এটা নগদ টাকা। ইমাম, আমাদের আলেম ওলামারা যখন নগদ টাকা হাতে পাচ্ছেন, তখন এটা তাদেরকে একটা খুশি করছে। একইভাবে যখন এখানে নগদ টাকা মানুষের পকেট থেকে খসে যাচ্ছে এই মানে মিসম্যানেজমেন্টের কারণে, সেটাও কিন্তু মানুষকে ক্ষুব্ধ করবে। ফলে আপনি দেখবেন যে আওয়ামী লীগ পলিটিক্যাল কোয়েশ্চেনে অনেক দিন পর্যন্ত আপনার পলিটিক্যাল প্রশ্নগুলো তারা ওভারলুক করেছে, কিংবা বিরোধী দলের কথা শোনে নাই, এবং এভাবে চলে যাচ্ছিল। যখনই মানুষের পকেটে টান পড়ছে, তখন আওয়ামী লীগের জন্য সমস্যা হয়েছে। 1 মাসের সরকারের জন্য এটা খুব, মানে এখনই আমি বলবো না যে এরকম কিছু, আমাদেরকে রিয়েলিস্টিক হতে হবে, কিন্তু এটা তাদেরকে বন্ধ করতে হবে। এবং এখানে আপনি একদিকে বলা হচ্ছে যে সমঝোতার মাধ্যমে, আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে সমঝোতার মাধ্যমে এটা মালিক কল্যাণ সমিতি নেয়, কিন্তু এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ওটাকে চাঁদা বলা যাবে না, কারণ সমঝোতার ভিত্তিতে শ্রমিকদের কল্যাণের জন্য নেয়। বাস্তবে আমরা কিন্তু দেখতে পেলাম যে এই বাড়তি ভাড়াটা নিচ্ছে, তার পেছনে যাত্রী কল্যাণ সমিতি একটা খুব সুন্দর, তারা যেহেতু নিয়ে কাজ করে, ভালো একটা ইনসাইট দিয়েছে যে যখন আপনি একটা দামি কোচে উঠলেন, যে ভাড়াটা দিলেন, সেখানে কিন্তু উৎসব ভাতাটা যোগ করা থাকে, 2টা ঈদের পূজার উৎসব ভাতা যোগ করা থাকে, কিন্তু মালিকরা এটা পরিশোধ করে না। তাহলে কোথায় কল্যাণ নাই? মানে এই যে সমঝোতার নামে যে টাকাটা নেওয়া হচ্ছে, এটা তারা খরচ করছে না শ্রমিকদের নামে। যদি করতো, তাহলে এত ডেসপারেট হয়ে শ্রমিক, মানে বাসের ড্রাইভার কিংবা হেল্পার যারা বাসটা চালাচ্ছেন, তারা এভাবে আসলে ভাড়াটা নিত না। মানে ভাড়া নেওয়ার ক্ষেত্রে তাদের যে একটা আমরা দেখতে পাচ্ছি, কারণ তাদেরও তো ঈদ করতে হবে ভাই। আমরা বুঝি যে তারাও শ্রমিক, তাদেরও ঈদ করতে হবে। তাদেরকে আসলে এক ধরনের বাধ্য করে তারা রাস্তা থেকে টাকাটা নেওয়ার, কারণ মালিক তাদেরকে টাকা দিচ্ছে না, রাস্তা থেকে তারা টাকা উঠানোর একটা পরিকল্পনা করছে, এবং এই কারণেই ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। এইটা আমাদের মন্ত্রী মহোদয় যতক্ষণ পর্যন্ত এইটা সেটেল না করবেন, এই যে সমঝোতা বলেন আর যাই বলেন, আপনি তাদের ভাতাটা যদি নিশ্চিত করতে না পারেন,
এবং অনেক দিন ধরে কথা উঠে আসছে যে কিভাবে আপনি তাদেরকে একটা মাসিক পেমেন্টের মধ্যে নিয়ে আসবেন, এটাকে 8 ঘন্টা বেশি যেন তাদেরকে কাজ করতে না হয়। এই কথাগুলো কিন্তু পরিবহন সেক্টরে একটা আওয়ামী লীগ আমলে ব্যাপক নৈরাজ্য চলেছে এবং এটা সবচেয়ে কাঁচা পয়সা এখান থেকে আসে, প্রতিদিন কাঁচা পয়সা এখান থেকে উঠে আসে। এইটা সবচেয়ে সেন্সিটিভ খাত, মানুষের জীবনের সাথে প্রতিদিন জড়িত, সবাই মানে গাড়ি চড়ে না, সাধারণ পরিবহনে তাদের একমাত্র ভরসা। ফলে এখানে আমাদের রবি ভাইকে আরও অনেক বেশি মানে ইফোর্ট দিতে হবে আমি মনে করি। এবং ঈদে যেই অভিযোগগুলো যাত্রীদের তরফ থেকে, যাত্রীদের সংগঠনের তরফ থেকে আসছে, এই অভিযোগ তারা অতীতে যখন করতো তখন তাদের উপর হয়রানি করা হতো। তাদেরকে এই যে যাত্রী কল্যাণ সমিতির যিনি মহাসচিব, তাকে আওয়ামী লীগ আমলে অ্যারেস্ট করা হয়েছে অনেকবার, গুমও করা হয়েছে 1-2 দিনের জন্য অনেক সময়। কিন্তু এই তাদেরকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, তাদেরকে এই সত্যটা বলতে দিতে হবে। ফলে এটা যদি করে তাহলে সরকার দেখবে যে এই যে আজকের রিপোর্টের পর আমার ধারণা কালকে থেকে আরও শক্ত ব্যবস্থা সরকার নিতে পারবে তাদের এই রিপোর্টের পরে। শান্ত, আরেকটি ঘটনা ঘটেছে, আমরা আসলে রাজনীতি থেকে একেবারে দূরে সরেছি এবার। সেটি হচ্ছে লোকোমাস্টার সংকেত অমান্য করে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতি ঘটিয়ে দিয়ে নিজেই পালিয়ে গিয়েছেন। সাধারণত ট্রেন দুর্ঘটনার পরে লোকোমাস্টার পালান না, কিন্তু এইবার লোকোমাস্টার নিজেই পলাতক হয়েছেন। আপনার কি মনে হয় যে আসলে সারা দেশেই একটা দীর্ঘ সময় আমাদের মানের অবক্ষয় হয়েছে সব জায়গাতেই, মানে ট্রেনের চালক থেকে শুরু করে গাড়ির চালক? কেননা আমার মনে আছে একবার এক মন্ত্রী বলেছিলেন যে গরু ছাগল চিনলেই হবে লাইসেন্সের জন্য। ডেফিনেটলি উনি পালিয়ে অনেকের সন্দেহের উদ্রেক করেছেন যে উনি পালালেন কেন। আর এই ধরনের দুর্ঘটনা তদন্ত কমিটি হয়, কিন্তু শেষ পর্যন্ত কেউ তো কোনো কিছু হয় না। ওই তদন্ত কমিটির বিষয়ে আবার তদন্ত কমিটি লাগে যে আসলে রিপোর্ট কি হয়েছিল। এবং এখন গরু ছাগল তো মনে করেন বাসের ড্রাইভাররা চিনবে, কিন্তু লোকোমাস্টার কাকে চিনবে? প্রথমত হলো এটা তো একটা দুর্ঘটনা, তো দুর্ঘটনা তদন্ত করে বের করে, যেহেতু অতীতে এরকম ধারণা আছে যে এইসব বিষয়ে তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট কখনো আলোর মুখ দেখে না। ওই তদন্ত কমিটির রিপোর্ট জানার জন্য আবার তদন্ত কমিটি গঠন না করলে আমরা কিছু জানতে পারি না। তবে সংবাদ মাধ্যমের উচিত হবে, যেহেতু আমরা পরিবর্তিত বাংলাদেশ চাচ্ছি, সরকারও পরিবর্তনের অঙ্গীকার করেছে, তাদের এটা ফলো আপ করা যে রিপোর্ট কি এবং দায়ীরা শাস্তি পেল কিনা। মানে লাইনে কাজ চলছিল কিন্তু লোকোমাস্টার রেড ফ্ল্যাগ অমান্য করে ট্রেন চালিয়ে দিয়েছেন, এটা হচ্ছে অভিযোগ। এবং একই ঘটনা ঘটেছে সদরঘাটে, 2 লঞ্চ সংঘর্ষ করেছে। মানে যেটা বলছি যে আমাদের চালকরা কি সব জায়গাতেই ট্রলার দিয়ে উঠতে গিয়ে 2 জন নিহত হয়েছেন, মারাও গেছে সদরঘাটে। এইটা আসলে এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এখানে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যেতে হয়, এখন ওই যে চালক পালিয়েছে, যে যারা যখন অপরাধ করে পালিয়ে যায়, কারণ তাদের মধ্যে অপরাধ প্রবণ মানসিকতা থাকে বলে অপরাধগুলি করে এবং পালিয়ে যায়। সেখান থেকে আমরা বেরিয়ে আসব। বরং ঈদ যাত্রা নিয়ে তুষার যে কথাগুলি বলেছে, এই পরামর্শগুলো আমিও মনে করি গ্রহণযোগ্য এবং গ্রহণ করা উচিত। আমি 7 মার্চ, এখন থেকে 11 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে ঈদ যাত্রা কতটা নির্বিঘ্ন ও বিতর্কমুক্ত করা যায় সেটা নতুন সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। এখনই পরিকল্পনা ও তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে করণীয় নির্ধারণ করা জরুরি। আমি বিএনপির একজন ট্রু ওয়েল উইশার, এ ব্যাপারে তো কারো মনে হয় সন্দেহ নাই। আমি বিএনপির ভালোর জন্যই চাই যে এগুলো আগে ভাগে সিদ্ধান্ত নেওয়া, কারণ এটা প্রতি বছর এটা ঘটে। প্রতি বছর যে ঘটনা ঘটে সেটা আমার কিন্তু এই ঘটনাগুলো জানা, প্রতিকারের পথটা শুধু বের করা। আজকে দেখেন, যে মানুষটি বিএনপিকে ভোট দিয়েছে, দানে শেষে ভোট দিয়েছে, সে ঢাকায় কাজ করে, মাসে কয়টা টাকা বেতন পায়, ঈদের সময় তার আত্মীয় পরিজনের কাছে বাড়ি যাবে, যেতে গিয়ে তার পকেট থেকে যখন 500 টাকা বেশি গুনতে হয়, তার রাগটা গিয়ে কিন্তু আরও বেশি হবে। আমি এদের ভোট দিলাম, এদের নির্বাচিত করলাম, আমার প্রিয় সরকার আমার পকেট কেটে 500 টাকা নিয়ে গেল ভাই বেশি, আবার আসার সময় কত লাগবে। ফলে এই বিএনপির সরকার এবং দল হিসেবে বিএনপির তাদের স্বার্থেই তাদের এই মন্ত্রীদের উচিত, যেখানে যেখানে সমস্যা চিহ্নিত, এখানে আপনার কাজ কিন্তু অনেকখানি হয়ে গেছে, সমস্যা জানা গেলে তার সমাধান তো সহজ, তাই না? তো সমস্যা চিহ্নিত মানে তো আপনার বিরাট অংশ কাজ এগিয়ে আছে, আপনি সমাধানের পথ বের করবেন, ওইটুকু পারা উচিত। ধন্যবাদ শান্ত সাখাওয়াত এবং ধন্যবাদ সারোয়ার তুষার। আজকের অনুষ্ঠানে আমরা বেশ গঠনমূলক অনেক পরামর্শ পেয়েছি এবং সাধারণত টকশোতে দেখা যায় যে 2 পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। আজকে আমরা অনুদিত হতে দেখেছি একজনের বক্তব্য অন্যদিকে। দেশের ভালো চাই, হ্যাঁ, দেশের বাংলাদেশ পক্ষ। আমরা ঈদ একদম সামনে, আমরা চাই যে ঈদ আনন্দময় হোক। ঈদের দিনে আমরা সকলেই এক ধরনের সমৃদ্ধ বাংলাদেশের জন্য প্রস্তুতি নেই এবং আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হোক।
ঈদ কিংবা যে কোনো উৎসব আমাদের কাছে আসেই এক ধরনের প্রীতি, এক ধরনের সৌহার্দ্য, ভালোবাসার আহ্বান নিয়ে। এবং ঈদ কিন্তু যদিও মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, কিন্তু এই আনন্দ বাংলাদেশের সকল নাগরিক উদযাপন করেন। এবং এই উদযাপন যাতে নির্বিঘ্ন হয়, এই উদযাপন যাতে নিরাপদ হয়, এই উদযাপন যাতে অনেক আনন্দময় হয়, এবং এই আনন্দ যেন দীর্ঘায়িত হয়। শুধু টেলিভিশনের অনুষ্ঠান ঈদের 7 দিন 15 দিন না, ঈদের এই আনন্দ যেন আমাদের জীবনে দীর্ঘায়িত হয় এবং আমরা যেন প্রতিদিন নানান রকম আনন্দের মধ্যে, আনন্দময় ঘটনার মধ্যে, এক ধরনের সফলতার মধ্যে আমরা জীবনটা কাটাতে পারি এবং বাংলাদেশের সকল নাগরিক নিরাপদ জীবন কাটাতে পারেন। এটাই আশা করছি। ঈদ মোবারক জানাই। যদিও আমরা এখন জানি যে ঈদ কবে হবে, চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেবে, এটা আরেকটি ঘটনা, কিন্তু সেই ঘটনা ঘটার আগেই আমরা ধারণা করছি যে ঈদ কবে হবে। তাই ঈদ মোবারক জানাই অগ্রিম, এবং আগামীকাল চলমান আছে, দেখবেন আশা করছি।